নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে তো আমাদের দেশে অতীত বহুত প্রতারণা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা গেছে যে পুরনো বোতলে নতুন মদ ঢুকায়া আবার নতুন করে মার্কেটিং করার চেষ্টা করা হয়েছে। তো নগদ হাট নামে একটা পালিয়ে যাওয়া কোম্পানি মনে হয় আবার একটা প্রমিস হাট নামে নতুন করে বাজারে এসে আবার প্রতারণা শুরু করছে, এই ধরনের একটা রিপোর্ট আমাদের আছে। ওইটাতে কি আছে আসলে? প্রমিস মার্ট এরা হলো যেটা বলছিলেন নেটওয়ার্ক মার্কেটিং, অর্থাৎ হলো আপনাকে শুরুতে আপনি তাদের ক্লায়েন্ট হবেন, এরপর আপনার মাধ্যমে আরও ক্লায়েন্ট অ্যাড হবে, অর্থাৎ আপনার মাধ্যমে আরও নেটওয়ার্কিং বিস্তৃত হবে। তারা যেটা করছে সেটা হলো তারা চাইনিজ প্রোডাক্ট আপনাকে 50% ডিসকাউন্টে আপনাকে অফার করতেছে। আপনি যখন প্রথম ক্লায়েন্ট হচ্ছেন এখানে, যে আপনি 50% ডিসকাউন্টে তাদের চায়না থেকে তার প্রোডাক্ট ইম্পোর্ট করে সেই প্রোডাক্ট 50% ডিসকাউন্টে কিনতে পারবেন। আপনি যদি নগদে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন, আর যদি না নিয়ে যান সেক্ষেত্রে হলো আপনার এই প্রোডাক্টটা আপনি তাহলে আপনার আরও নেটওয়ার্ক তৈরি করবেন, আপনার লোকজন নিয়ে আসবেন, তাদের মাধ্যমে এই প্রোডাক্টগুলো রিসেল হবে। রিসেল হলে পরে এই রিসেলটার দায়িত্ব হলো ওই কোম্পানিই নিয়েছে। তারা আপনার প্রোডাক্টটা এনে আপনার ড্যাশবোর্ডে আপনি দেখবেন যে আপনার 5 লাখ টাকা ইনভেস্ট করছেন, এখানে আপনার প্রোডাক্ট বা এই ভ্যালু এখানে আছে। যেটা ওরা অফার দিচ্ছে সেটা হলো আপনি 36 মাস এখানে লেনদেন হবে, তারা আপনার টাকাটা এখানে ইনভেস্ট থাকবে 36 মাস 3 বছর, তারা এটা রোল করবে। রোল করার পরে হলো আপনাকে দ্বিগুণ টাকা আপনাকে ফেরত দেবে, অর্থাৎ 5 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি 10 লাখ টাকা পাবেন। আর এখানে তারা আবার একটা কাজ করছে, সেটা হলো তারা সার্ভিস চার্জ বাবদ 10% কেটে নিচ্ছে, অর্থাৎ 9 লাখ টাকা পাবেন আপনি। আর এখানে এভাবে তারা প্রায় আমরা যেটা পেয়েছি প্রায় 70,000-এর মতো তারা ক্লায়েন্ট এভাবে তারা অ্যাড করেছে এবং প্রায় 500 কোটি টাকার উপরে তারা এখানে টাকা কালেকশনের একটা হিসাব আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ডকুমেন্টসে। কিন্তু তাদের ব্যবসার যে পরিধি বা যে প্রোডাক্ট ইম্পোর্টের যে লগ যেগুলো আমরা যদি বলি, সেক্ষেত্রে তাদের 1,80,00,000 বা মোস্ট প্রবাবলি আপনার 2 কোটি ক্রস করবে না, মানে 2 কোটির নিচে তাদের প্রোডাক্ট তাদের ডেলিভারি বা প্রোডাক্ট ইম্পোর্ট বা সেলের হিসাব আমরা পাই। সেক্ষেত্রে যেটা হয়েছে, যেটা আগেই বলছিলেন যে নেটওয়ার্কিং মার্কেটিং নিয়ে আগে অনেকে পালিয়ে গেছে। যেমন আমরা যদি দেখি অরেঞ্জ, আমরা যদি ডেস্টিনির কথা আসে, তারা মাল্টি লেভেল মার্কেটিং করতো। এবং এখানে মজার বিষয় হলো এখানে তারা মাল্টি লেভেল মার্কেটিং তারা বলছে না এবং অনুমোদনও নাই, কিন্তু তারা যেভাবে ব্যবসাটা করতেছে মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যে পড়ে প্রথমত। তাহলে তারা কিসের অনুমোদন নিয়ে কাজটা করছে? তাদের আদৌ কোনো অনুমোদন আছে না? তাদের ই-কমার্সের অনুমোদন আছে। ওকে, তারা ই-কমার্সের ব্যবসাই করতেছে, কিন্তু হলো এর মাধ্যমে তারা ওই যে নেটওয়ার্কিং মার্কেটিং এর হিসাবে তারা মাল্টি লেভেল করতেছে, যেটা অনুমোদন নাই। দ্বিতীয়ত তারা হলো যে টাকা নিয়ে আবার টাকা দেওয়ার যে প্রস্তাব দিচ্ছে, টাকা নিচ্ছি, টাকা তোমাকে বেশি টাকা দেবো। বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি টাকা ওর কাছ থেকে টাকা নিয়ে তাকে আবার বাড়তি টাকা দেওয়ার এভাবে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছাড়া কেউ তো আসলে এই সুদের ব্যবসাটা করতে পারে না বা এভাবে করতে পারে না। বাংলাদেশ ব্যাংকের আইনে একদম সম্পূর্ণ এটা নিষিদ্ধ আছে। আর পাশাপাশি তারা যেটা করছে, যেটা আগে যারা নগদ হাটের ক্লায়েন্ট ছিল তাদেরকে আবার কিন্তু এইখানে নিয়ে আসছে। নগদ হাটের যারা এই ধরনের মার্কেটিং ক্ষেত্রে আপনি জানেন যে শুরুর দিকে যারা ক্লায়েন্ট থাকে তাদেরকে কিন্তু প্রফিটটা দিয়ে দেওয়া হয়, যাতে তারা অন্যদেরকে আবার বলতে পারে যে আমি টাকা পাইছি, তুমিও আসো এবং শেষ লেয়ারের লোকরা যায় ধরা খায়, যেটা ডেস্টিনির 12,000 কোটি টাকার মতো একটা স্ক্যাম আছে। আচ্ছা, এইরকম ই কমার্সের নামে তো কিছুদিন আগে কয়েকটা কোম্পানির বিতর্কিত হইলো, জেলে গেল মালিক তার ওয়াইফ সহ। ওইটার কি একই রকম ব্যবসা? একই রকম ব্যবসা ছিল। তারা শুরুর দিকে ক্লায়েন্টদেরকে তারা প্রচুর প্রফিট দিছে, পরে হলো পরের ক্লায়েন্টরা কিন্তু তারা পায়নি। আমি যদি ইভেলির কথা বলি, ইভেলি ও শুরুর দিকে এভাবে অনেক ডিসকাউন্ট দিছে, কিন্তু তারা আবার প্রোডাক্টের ডিসকাউন্ট দিছে। এখানে কিন্তু প্রোডাক্টের হিসাবটা না, এখানে করতেছে তারা হলো বিজনেস মডেল দেখাচ্ছে আর কি। কিন্তু যারা এই ব্যবসায় যায় তারা কি বুঝে না যে প্রোডাক্টের বাজারে দাম 100 টাকা, আমাকে সে যদি 50 টাকায় দেয় তাহলে আসলেই তারা প্রফিট করবে কোথা থেকে, আমাকে আবার ডাবল প্রফিট দিবে কিভাবে? এই ধরনের কোনো ক্যালকুলেশন কি কারো মাথায় আসে না? আমাদের মাথায় আসলে তো একের পর এক আসলে হতো না। যেমন যুবক হলো, ডেস্টিনি হলো, অরেঞ্জ হলো, আলেশা মার্ট হলো, একের পর কিন্তু পঞ্জি স্কিম বলি, MLM বলি, বিভিন্ন স্ক্যাম কিন্তু একের পর হচ্ছে। মানুষ আসতেছে, মানুষ আসলে লোভে পড়ে, এবং দেখে যে আপনি টাকা পেয়েছেন, ওরা তো ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার টাকা দিয়ে দেয়। যখন দেখছে সে প্রফিট করছে, তখন পরের লেয়ারে যারা আসে, শেষে যারা আসে, তারা মূলত ক্ষতিগ্রস্ত হয়। এই যে প্রতারণা, এইটাকে যদি আমরা প্রতারণা বলি, এই যে প্রতারণা করতেছে, এইটার জন্য আসলে আমাদের আইন বা কোনো সুরক্ষা দেয়? আইনে যেটা আছে, যে আইনে তো আপনি সুরক্ষা কিভাবে পাবেন? আপনি তো নিজে যেতে যাচ্ছেন, আমি নিজে গিয়ে টাকা ইনভেস্ট করতেছি, ও তো আমাকে আসলে জোর করে আপনাকে প্রভোগ করে নাই যে তুমি এখানে টাকা দাও।
এখানে মূলত আমি যে কারণে আমাদের এই লোক যারা টাকা ফেরত পায় না, মানে যারা এইসব পঞ্জিতে আটকা পড়ে, মূলত সে নিজে যেচে গিয়ে কিন্তু লোভে পড়ে টাকা দিয়ে আসতেছে, আর ও কিন্তু টাকা নিয়ে বিদেশে শেষ পর্যন্ত বিদেশ চলে যায়। আর একটা লোক যে টাকা নিয়ে দেশে বাইরে পালিয়ে যায়, তাকে আসলে আইনে আসলে ধরার সুযোগটা আসলে খুব একটা নাই। আচ্ছা, এইসব কোম্পানিগুলোতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায় বিভিন্ন সময় রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার বা ল এনফোর্সারদের অনেকেই এইটার সাথে জড়িত থাকে এবং তারা ইনভেস্ট করে। এইটার আসলে কারণটা কি, এরাও কি বুঝে না? এইটার কারণ আমি কয়েকজনের সাথে কথা হয়েছে, এটা আমারও কাছে খুব আকর্ষণ, মানে খুব আশ্চর্য লেগেছিল। এবং এইখানে যে প্রমিস মার্ট, এখানেও কিছু আর্মি অফিসার আছেন, এক্স আর্মি অফিসার বা ল এনফোর্সমেন্ট অফিসার আছেন, তারা মূলত হলো শুরুর দিকে তারা ওই যে নগদ হাট বা অন্যান্য কোম্পানিতে তারা টাকা ইনভেস্ট করে তারা ফেসে গিয়েছিলেন, তারা যেটা বলেছেন। এবং ওই টাকা তারা রিটার্ন যাতে আর পাচ্ছিল না, এখন তারা রিটার্ন পাওয়ার লোভে গিয়ে আবার ওখানে গিয়ে তারা সংযুক্ত হয়েছে, এক নাম্বার। দ্বিতীয়ত যেহেতু একই মালিকানা, নগদ হাটের প্রমিস। আর একটা কারণ আছে, আর মানে যদি বিষয়টা একটু প্রশ্নবিদ্ধ হয়, সেটা হলো অনেকের হয়তো প্রদর্শিত অর্থ থাকে না, অপ্রদর্শিত অর্থ ইনভেস্টমেন্ট অনেকে জায়গা পায় না, সেক্ষেত্রে এইসব জায়গায় তারা পঞ্জিতে ইনভেস্ট করে তারা আরো বেশি প্রফিটের সুযোগ চায়, এক প্রথমত। দ্বিতীয়ত তারা তো কোথাও ইনভেস্ট করতে পারতেছে না অপ্রদর্শিত টাকাটা, এই জন্য এইসব জায়গায় তারা খুঁজে নেয় যে সব জায়গায় ইনভেস্ট করে হয়তো বেশি প্রফিট করতে পারবে। এইসব এই যে রিস্কি ইনভেস্টমেন্ট, এই রিস্কি ইনভেস্টমেন্টটা যাতে মানুষ না করে, এইটার জন্য আসলে মিডিয়ার কি ভূমিকা রাখা উচিত? মিডিয়ার ভূমিকাটা হওয়া উচিত, মিডিয়ার রেগুলার এই বিষয়গুলো নজরদারি করা দরকার, এই বিষয়গুলো সামনে আনা দরকার, এই বিষয়ে নিউজে আনা দরকার। এখন যেহেতু প্রশ্নটা করছেন, আমি উত্তরটা না দেওয়ার লোভ সামলাতে পারছি না। এই প্রমিস মার্টের ইস্যু নিয়ে এর আগে আমি যেটা নিজে প্রত্যক্ষ করেছি, অনেকগুলো মিডিয়া নিউজ করার ট্রাই করেছে, অনেক সময় নিউজ করেছেও, কিন্তু অজানা কারণে নিউজ ডিলিট হয়ে গেছে। এটার আসলে মিডিয়ার ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নটার অ্যান্সারটা আসলে মিডিয়া থেকে আসা উচিত ছিল, যে বাংলাদেশের প্রতিষ্ঠিত মিডিয়াগুলো থেকে প্রমিস মার্টের এসব নিউজ তারা সরিয়ে ফেলেছে, আমরা কেন জানি না। মিডিয়া কেন নিউজ সরাইয়া ফেলে এগুলো তো আমরা জানি, অন্তত টাইমস অফ বাংলাদেশ এই নিউজটা সরাবে না। ধন্যবাদ।